খেয়েছেন? আরশাদ মজার ছলে বলল, তুমি কি ভাবছো 2:30 পর্যন্ত তোমার জন্য আমি না খেয়ে বসে আছি? আমি তোমার মতো অত ভালো মানুষ না ওরা। ওরা খানিক হেসে বলল, আপনি একা একা এত কষ্ট করতে গেলেন কেন? আমায় ডাকলেই তো হতো, আমি হেল্প করতে পারতাম। ভেবেছিলাম ডাকবো, কিন্তু শেষমেশ আর ডাকতে পারলাম না। কেন? আরশাদ অন্যরকম গলায় বলল। তোমার ঘুমন্ত মুখটার মায়ে পড়েছিলাম। লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করলো অরার গাল দুটো। লজ্জায় আরশাদের দিকে চোখ তুলে তাকানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আরশাদ অরার এই হাল দেখে মুচকি এসে বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, খেয়ে নাও। অরা কম্পিত স্বরে বলল, ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হবে না? ব্রাশ তো করতে দিবেন? ঠিক আছে, কিন্তু বেশি সময় নিতে পারবে না। ফ্রেশ হয়ে এসে অরা নিয়ে বসলো আরশাদের তৈরি করা স্যান্ডউইচ। এই কয়েক মাসে অরাকে হেল্প করতে করতে আরশাদের নিজের রান্নার হাতও বেশ পেকেছে। অরা তৃপ্তি করে স্যান্ডউইচ খাচ্ছে আর আরশাদ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার দিকে। ভাগ্যের স্যান্ডউইচ নিয়ে ব্যস্ত থাকার কারণে তার চাহনি এখনো খেয়াল করেনি। করলে ততক্ষণে লজ্জায় জোকের মুখে লবণ পড়ার মতো মিইয়ে যেত। ওরা হুম। আরশাদ কয়েক মুহূর্ত চুপ করে থেকে গাঢ় স্বরে বলল, কাল রাতে আমি আমার সব অনুভূতিগুলোর কথা বললাম, তুমি তো কিছুই বললে না। অরা লজ্জায় অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে বলল। আমি আবার কি বলবো? আরশাদ হতাশ কণ্ঠে বলল, কিছুই বলা নেই তোমার? তাহলে কি আমি ধরে নেব আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে? অরা আতকে উঠে বলল। আমি কি একবারও সে কথা বলেছি নাকি? আরশাদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বুঝি। কি? তোমার মুখ থেকে ভালোবেসে কথাটা শোনার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে? আরও একবার লজ্জায় মিইয়ে গেল ওরা। আরশাদ অবাক গলায় বলল, কি সাংঘাতিক ওরা, তুমি এত লজ্জা পাও? ওরা প্রাণপণ কণ্ঠস্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, কই না তো। অসুবিধা নেই, লজ্জা পেলে তোমাকে অসম্ভব সুন্দর লাগে। এত লজ্জা ওরা রাখে কোথায়? মনের মাঝে শত শত প্রজাপতি উড়ে যাচ্ছে তার। ইচ্ছে করছে এই মুহূর্তেই চিৎকার করে আরশাদকে তার ভালোবাসার কথাটা জানিয়ে দিতে। আবার ঠিক পর মুহূর্তে মনে হচ্ছে ওই সাহস সে এ জীবনে করে উঠতে পারবে না। ওরা শোনো, এখন আমি একটু বেরোচ্ছি। আজ আমাদের প্রোডাকশন হাউসের লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা হবে। তার মানে তো নামও ঠিক করে ফেলেছেন? কে ফিল্মস। ওরা ঝলমলে কণ্ঠে বলল। কে ফর কথা, তাই না? হুম। ওরা মুগ্ধ গলায় বলল। সুন্দর হয়েছে খুব নামটা। আরশাদ জরুরি কিছু বলার ভঙ্গিতে বলল, থ্যাংক ইউ। আজ একটা ছেলে আসবে তোমার সাথে দেখা করতে। ছেলেটার নাম অয়ন। ওকে তুমি আজকে আদর্শ ম্যানেজার হওয়ার কতগুলো টিপস দেবে। ওরা থমথমে গলায় বলল। নতুন ম্যানেজারও পেয়ে গেছেন? আরশাদ কৌতূহল নিয়ে বলল। নতুন ম্যানেজারের কথা শুনে মুখটা ভার হয়ে গেলে কেন? খুব মিস করবে নাকি আমাকে? ওরার ইচ্ছে হলো এই মুহূর্তে এখান থেকে ছুটে পালিয়ে যেতে। আজ কি শুরু করেছে ছেলেটা? ওরার ইচ্ছে হচ্ছে মাটির ভেতরে ঢুকে লুকিয়ে পড়তে। আরশাদ আক্ষেপের স্বরে বলল, তুমি মিস করবে বা নাই করো, কিন্তু আমি তোমাকে ম্যানেজার হিসেবে প্রচণ্ড মিস করব। শুটিংয়ে, মিটিংয়ে, রিহার্সেলে, ইন্টারভিউতে, সব জায়গায় তো তোমার উপস্থিতি মিস করব। ওরার গা বেয়ে শীতল হাওয়া বয়ে গেল। আরশাদ তার উপস্থিতি মিস করবে? সে কি এতটাই গুরুত্বপূর্ণ আরশাদের জীবনে? আরশাদ হালকা গলায় বলল, কিন্তু কি আর করা, কিছু পেতে হলে কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমার কোম্পানির জন্য এত ট্যালেন্ট একজন সিইওকে পেতে হলে আমাকে তো আমার প্রিয় ম্যানেজারকে স্যাক্রিফাইস করতেই হবে। আমাকে বেশি মিস করতে চেও না ওরা। বাসায় তো তার সর্বক্ষণ তার আশেপাশেই থাকবে। প্রশংসায় বিগলিত হয়ে ওরা বলল, বুঝেছি। আমি 7টার মধ্যে ফিরে আসবো, তুমি রেডি হয়ে থাকো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? সেটা তো আগে ভাগে বলা যাবে না। হাজারো লজ্জা নিয়ে ওরা বলল, আজ কিভাবে সাজাবো বলে দেবেন না? আজ নিজের মতো করে সাজো, তবে শাড়ি কিন্তু মাস্ট। আপনার শাড়ি খুব পছন্দের। আরশাদ ঠিক ওরার চোখের দিকে তাকিয়ে বলল, না, শাড়ি তো তোমাকে পছন্দের। আমাকে শাড়ি দেখেছেন কয়দিন? যে কয়দিনই দেখেছি তাই পাগল হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। যখন আমার ম্যানেজার ছিলে তখন প্রতিদিন এমন স্যুটে বুটে হয়ে আসতে কেন? একদিন শাড়ি পরে এলেই তো তোমার প্রেমে পড়ে যেতাম। দুজনে একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। চোখে চোখে যেন এতদিনে মনে জমে থাকা সব কথাগুলো বলে দিচ্ছে তারা। আরশাদের চোখে ওরা দেখতে পাচ্ছে নিজের জন্য একরাশ মুগ্ধতা। তার চোখে আরশাদ কি দেখতে পাচ্ছে কে জানে। ওরা হঠাৎ লক্ষ্য করলো আরশাদ তার খুব কাছাকাছি চলে এসেছে। ওরা প্রাণপণ চাইছে তার কাছ থেকে ছিটকে দূরে সরে যেতে, তবে ভেতর থেকে কিছু একটা এসে আটকে দিয়েছে তাকে। হিমভাইয়ের মতো জমে রইল ওরা। আরশাদ তার ডান হাতটা রাখলো ওরার গালে।
তার এই সম্মোহিনী স্পর্শে দিশেহারা হয়ে পড়ল ওরা। নিজেকে আর এই গ্রহের বাসিন্দা বলে মনে হচ্ছে না। আশাদের দুটো চোখ এতক্ষণ তার চোখের দিকে তাকিয়ে থাকলেও এখন তারা আবদ্ধ তার ঠোঁটের দিকে। আশাদ একটু একটু করে অগ্রসর হচ্ছে অরার ঠোঁটের দিকে। তার গরম নিঃশ্বাসগুলো আছড়ে পড়ছে অরার মুখের উপরে। অরার নিঃশ্বাসও ঘন হয়ে আসছে। আচমকা একটা শব্দে সম্বিত ফিরে পেল দুজনে। শব্দটা আশাদের ফোনের রিংটোনের। আশাদের এই মুহূর্তে ইচ্ছে করছে ফোনটাকে ধরে আছাড় মারতে। না, নিজের ফোনকে শুধু শুধু আছাড় মারতে যাবে কেন? আছাড় মারা উচিত যে ব্যক্তি ফোন করে এমন দারুণ মুহূর্তটা নষ্ট করেছে তাকে। ফোন রিসিভ করে আশাদ বিরক্ত গলায় বলল। হুম। আশাদ চলে যেতেই আয়নার সামনে একরাশ কৌতূহল নিয়ে দাঁড়ালো ওরা। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো নিজেকে। সে কি এতটাই সুন্দর? বাঙালি মেয়েরা সকলেই কম বেশি সুন্দর, তবে ওরা কি এতটাই আহামরি সুন্দর যে আশাদের মতো মানুষ তাকে ভালোবেসে ফেলেছে? ভালোবাসাবাসীর ক্ষেত্রে সুন্দর চেহারার থেকেও বেশি জরুরি সুন্দর একটা মন। আশাদ হয়তো সেই মনটারই সাক্ষাৎ পেয়েছে। মোবাইল হাতে নিতেই ওরা লক্ষ্য করলো আননোন নাম্বার থেকে ডজনখানেক কল এসেছে। আবারও শুরু হলো এই আননোন নাম্বারের উৎপাত। গত 3 দিন রাঙামাটিতে নেটওয়ার্কের বাইরে ছিল বলে এ সকল কল আসেনি তার কাছে। ওরা মোটামুটিভাবে নিশ্চিত এই সকল নম্বরের পেছনে একজনই আছে। সে আজ একটা নম্বর ব্লক করলেই আগামীকাল নতুন নম্বর থেকে ফোন শুরু করবে। আর ফোন রিসিভ করলে অপর প্রান্ত থেকে কথা বলবে না। ভালো ঝামেলা পড়া গেল তো। এই নম্বরটাও ব্লক লিস্টে ফেলে দিল ওরা। অয়ন বাসায় এলো 4:30টার দিকে। ছেলেটা সবে অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু করেছে। আরশাদ একে কি করে খুঁজে পেয়েছে কে জানে। অয়নের আচার আচরণে ভদ্রতা মিশে আছে। কথাও বলছে ভদ্রভাবে। বেচারার জন্য মায়া হলো অরার। 2 দিন পরেই তার জীবন জর্জরিত হয়ে যাবে আরশাদের ধমকে। অয়ন সঙ্গে করে তার ল্যাপটপ নিয়ে এসেছিল। ওরা সেখানেই তাকে শিডিউল তৈরি করা শিখিয়ে দিল। ওরাও শিখিয়ে দিল কি করে আরশাদের টিমের সকলকে নিয়ন্ত্রণ করতে হয়। কোনো ঝামেলার সম্মুখীন হলে কি করে তা কৌশলে এড়িয়ে যাওয়া যায়। তার থেকেও বড় কথা, শুটিং শেষে আরশাদের রাগকে কি করে ঠান্ডা করা যায়। ঘণ্টাখানেক পর চলে গেল অয়ন। ওরা ক্লান্ত ভঙ্গিতে টিভির সামনে বসলো। সামনে টিভি চললেও তার হাতে ফোন। এই বদভ্যাস কিছুদিন যাবৎ শুরু হয়েছে তার। একসঙ্গে ফোন ও টিভি দুটোই চাই। টিভিতে দেখার মতো কিছু নেই বলে গানের অনুষ্ঠান ছেড়ে রেখেছে ওরা, রবীন্দ্রসঙ্গীত। গানগুলো এমনভাবে উপস্থাপনা করা হচ্ছে যেন যে শুনবে তারই ঘুম চলে আসবে। ফোনেও দেখার মতো কিছু নেই। ফেসবুকের নিউজ ফিডে অলস ভঙ্গিতে স্ক্রল করে যাচ্ছে। হঠাৎ একটা মেসেজের নোটিফিকেশন ভেসে উঠল তার চোখের সামনে। নতুন একটা আননোন নম্বর থেকে মেসেজ এসেছে। আমি কিন্তু সব জানি ওরা। অরার বিরক্তির সকল সীমা ছাড়িয়ে গেল। সে বুঝতে পারছে একের পর এক নতুন নাম্বার থেকে ফোন করা ওই আগন্তুকই তাকে মেসেজ করেছে। অরা বিরক্ত ভঙ্গিতে টাইপ করলো। ফাজলামো করছেন? কে আপনি? কি জানেন? অপর প্রান্ত থেকে রিপ্লাই এলো। যা জানলে আপনার আর আরশাদের বিরাট ক্ষতি হয়ে যাবে। অরার মস্তিষ্কে চিন্তা খেলে গেল। কে আছে এই নাম্বারের পিছনে? তার উদ্দেশ্য কি? কি এমন কথা জানে সে যা জানলে তার এবং আরশাদের বিরাট ক্ষতি হয়ে যাবে? অরা লিখলো। কে আপনি? রিপ্লাই এলো। সব কথা মেসেজই বলবো। পিক আপ দ্য কল। সঙ্গে সঙ্গে বেজে উঠল ফোনের রিংটোন। মেসেজ প্রদানকারী নিজেই কল করেছে। এতদিন তো ওরা ফোন রিসিভ করার পর টু শব্দ পর্যন্ত করেনি, অথচ আজ আগ্রহ নিয়ে কথা বলতে চাইছে। রোবটের মতো একটা কণ্ঠস্বর বলে উঠল। আফরোজ ওরা নাকি ওরা হক? কোন নামে ডাকবো আপনাকে? মোটেও বিচলিত হলো না ওরা। আজকাল অনেক মোবাইল অ্যাপ রয়েছে যা ব্যবহার করে নিজের কণ্ঠস্বর বিকৃত করে মোবাইলে কথা বলা যায়। নিজের পরিচয় গোপন রাখার জন্য মানুষ মূলত এই নকল কণ্ঠস্বরের আশ্রয় নিয়ে থাকে। গলায় স্বরটা রোবটের মতো হলেও বোঝাই যাচ্ছে এর পেছনে রয়েছে একজন পুরুষ। ওরা থমথমে গলায় বলল। কে আপনি? নকল ভয়েসে কথা বলছেন কেন? অপর প্রান্তে থাকা ব্যক্তি আগ্রহ নিয়ে বলল। আমার আসল বয়স শোনার এত তাড়া কেন আপনার? ওরা ক্রুদ্ধ স্বরে বলল। আপনি তাহলে 1 মাস ধরে আমাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন করে বিরক্ত করছেন। কি চান আপনি? যদি বলি আপনাকে? ওরা তেজি গলায় বলল। হোয়াট রাবিশ! অপর প্রান্তের রোবট হাসি হাসি গলায় বলে উঠল। আরে আপনি দেখি রেগে যাচ্ছেন। ঠাট্টা করছিলাম। আমার চাওয়ার তেমন কিছু নেই। তাহলে আমায় বিরক্ত কেন করছেন? সেসব কথা পরে হবে। আগে বলুন, আরশাদ হকের সঙ্গে কেমন চলছে আপনার সংসার? ওরা দাঁতে দাঁত চেপে বলল। তাতে আপনার কি? আমার সংসার কেমন চলছে তার উত্তর আপনার মতো আগন্তুককে দিতে হবে কেন? মিডিয়ার সামনে তো খুব সুখী দম্পতির অভিনয় করেন। হাতে হাত রেখে রেড কার্পেটে হাঁটা, জন্মদিনের নিজের হাতে কেক বানিয়ে সেই কেকের ছবি ফেসবুকে পোস্ট করা, হাউ রোমান্টিক। কিন্তু আসলে যে আপনাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, এটা কি সবাই জানে? ওরা কিছুটা ভড়কে গিয়ে বলল। কি বলতে চাচ্ছেন আপনি? আপনারা তো এক গড়ে থাকেন না, মিডিয়াকে দেখানোর জন্যই একই ছাদের নিচে থাকেন।
বিয়ের পর থেকে এই বাড়িতে তারা কখনো এক ঘরে থাকেনি, কিন্তু এই খবর তো আরশাদ এবং অরা ছাড়া কেউ জানে না। এমনকি এই বাড়িতে যারা কাজ করে তারাও না, অথচ এই লোকটা জানলো কি করে? অরা শীতল কণ্ঠে বলল। স্টপ ইউর ননসেন্স। কে বলেছে এসব বাজে কথা? অপর প্রান্তের লোকটা চালাকির ভঙ্গিতে বলল। কাউকে বলতে হয়নি, আমি নিজেই সব জানি। আমিও জানি যে আপনাদের বিয়েটা কাউকে বলতে হয়নি, আমি নিজেই সব জানি। আমি জানি যে আপনাদের বিয়েটা হয়েছে চুক্তির মতো। 1 বছর পর ডিভোর্স দেওয়ার চুক্তিতে আরশাদ হক বিয়ে করেছেন আপনাকে। ওই ভিডিও ভাইরাল হওয়ার পরই সবাই আরশাদকে ক্যারেক্টারলেস বলে আখ্যা দেয়, তাই নিজের ইমেজ রক্ষা করতে আরশাদ বিয়ে করে আপনাকে। আরেক দফা অবাক হয়ে গেল অরা। তাদের এই বিয়ের সত্যিটা তো কারো জানা নেই। অত্যন্ত গোপনীয়তার মাঝে বিয়েটা হয়েছিল তাদের। নিতান্ত অপরিচিত কারো তো জানার কথা নয় সত্যিটা। অরা দৃঢ়ভঙ্গিতে বলল। আপনার ফালতু কথা শোনার বিন্দু মাত্র সময় আমার নেই। আপনি নিজে তো একজন কাভার্ডের মতো নিজের আসল ভয়েস আড়ালে রেখে কথা বলছেন আপনি। লোকটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল। আমি কাওয়ার্ড? আপনার কোনো ধারণাই নেই আমি কি কি করতে পারি ওরা। আমার কোনো ধারণা থাকার দরকারও নেই। আর কোনোদিনও যেন আমার এই নাম্বারে কল করতে না দেখি আপনাকে। ফোনটা কেটে দিয়ে এই নাম্বারটাও ব্লক করে দিল অরা। তবে একটা চিন্তা কিছুতেই তার মাথা থেকে যাচ্ছে না। তাদের বিয়ের সত্যতা, তারা যে এতদিন যাবৎ একই ঘরে থাকছেন, এই সত্যিটা এই লোকটা জানলো কি করে? কে আছে এই রোবোটিক কণ্ঠস্বরের পেছনে? তাদের বিয়ের সাক্ষী ছিল দুজন, মেহেদি এবং তুফান। অন্যদিকে বিয়ের পুরো পরিকল্পনা করেছিল আরশাদের আইনজীবী হিমেল। এদের মধ্যে থেকে কেউ কি? না না। এসব কি ভাবছে ওরা? এরা তো আরশাদের খুব কাছের লোক, নিশ্চয়ই তাদের অজান্তে বিয়ের এই সত্যিটা জেনে গেছে কেউ। সে ভয় দেখানোর চেষ্টা করছে ওরাকে। ঘণ্টাখানেক পর একটা অনলাইন নিউজ পোর্টাল নিউজ তৈরি করেছে আরশাদ এবং ওরাকে নিয়ে। নিউজটা এরকম। আরশাদ হক এবং তার স্ত্রী আফরোজা অরোরার বিয়ে নিয়ে সামনে এলো নতুন তথ্য। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে তাদের বিয়েটা কেবলই জানানো নাটক। সিলেটের একটি 5 তারকা হোটেলের নিজের ম্যানেজারের সঙ্গে ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল হওয়ার পর এক প্রকার বাধ্য হয়ে অরাকে বিয়ে করেন আরশাদ। মূলত নিজের মর্যাদা রক্ষা করার জন্যই এমনটা করেন তিনি। বিয়েতে তাদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী বিয়ের 1 বছরের মাথায় অরাকে ডিভোর্স দিয়ে দেবেন আরশাদ। এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি আরশাদ এবং অরা। নিউজটা নিয়ে ফেসবুকের বেশিরভাগ সিনেমার গ্রুপ এখন সরগরম। যদিও নিউজের সপক্ষে কোনো প্রমাণ নেই, তবু এ নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু করে দিয়েছে সকলে। নিউজটা সামনে পড়তেই অরার গা বেয়ে শীতল স্রোত পেয়ে গেল। তার বুঝতে মোটেও অসুবিধা হলো না এই কাজটা কার। ওই অপরিচিত ব্যক্তির। নিজের ক্ষমতা দেখানোর জন্যই সাংবাদিকদের কাছে এই খবর ছড়িয়ে দিয়েছে সে। নম্বরটা আনব্লক করে তাতে কল দিল অরা। দুটো রিং বাজতেই অপর প্রান্তে থাকা ব্যক্তি ফোন রিসিভ করলো। অরা ঝাঁঝালো কণ্ঠে বলল। আপনার সমস্যাটা কি? লোকটা রহস্যময় হাসি দিয়ে বলল। দেখলেন তো ওরা এই কাওয়ার্ডের ক্ষমতা কত দূর। আপনার কি মনে হয় আমি খুব ভয় পেয়ে গিয়েছি? আপনি সাংবাদিকদের বলেছেন 1 বছর পর আমাদের ডিভোর্স হয়ে যাবে। 1 বছর পর ডিভোর্স হলে তবে তো আপনার কথা সত্যি প্রমাণিত হবে। 1 বছর পর ডিভোর্স না হয় নাই হলো, কিন্তু আরশাদ যে নিজের ইমেজ রক্ষা করতে আপনাকে বিয়ে করেছে, একদিন বিয়ে করে সবাইকে 2 দিন আগের ডেট জানিয়েছে, এই সত্যি তো আর মিথ্যা হয়ে যাবে না। সাংবাদিকের কাছে যা ছড়িয়ে দিয়েছি তার নাম গুজব। আমার কাছে কিন্তু যথেষ্ট প্রমাণ আছে ওই গুজবকে সত্যির প্রমাণ করার জন্য। হঠাৎ অরার মনে হলো এই লোকটা ঠিকই বলেছে। তারা যে পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করতে বাধ্য হয়েছে, এই সত্যিটা একবার সকলে জেনে গেলে কিছুতেই তাদের বিয়েটিকে স্বাভাবিকভাবে নিতে পারবে না। আরশাদের ক্যারিয়ারের জন্য হবে তা বড় হুমকি। অরা কম্পিত স্বরে বলল। কি প্রমাণ আছে আপনার কাছে? সেটা না হয় নাই বললাম, প্রয়োজন না পড়লে কোনোদিন এই প্রমাণ ব্যবহার করব না। কেউ কোনোদিন জানবে না আপনাদের বিয়ের আসল সত্যি কি। কিন্তু তার জন্য আপনাকে যে একটা হেল্প করতে হবে। কি হেল্প? আজ ঠিক বিকাল 6টায় আপনাকে আমার সঙ্গে দেখা করতে হবে, একা আধা ঘন্টার মতো কথা বলবো। আপনার কাছে আমার একটা দাবি আছে, আপনি দাবি পূরণ করবেন, ব্যাস। তারপর আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। আমার বোকা পেয়েছেন? আমি কিছুতেই আপনার সঙ্গে দেখা করব না। ভয় পাচ্ছেন কেন? আমরা তো পাবলিক প্লেসে দেখা করব। আমি আপনার কোনো ক্ষতি করার চেষ্টাও করব না, প্রমিস। আপনি শুধু আমার দাবিটা পূরণ করবেন। ওরা বুঝতে পারছে না কি করা উচিত। সে কি যাবে এই অপরিচিত ব্যক্তির সঙ্গে দেখা করতে? ওরা বেশ বুঝতে পারছে লোকটা তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। কোনো না কোনোভাবে সে জেনে গেছে তাদের বিয়ের সত্যতা। হাতে নিশ্চয়ই কোনো শক্ত প্রমাণও আছে। এখন সেই সত্যটাকে কাজে লাগিয়ে ওরাকে ব্ল্যাকমেল করে নিজের দাবি আদায়ের চেষ্টা করছে। কিন্তু কি হতে পারে সেই দাবি? টাকা পয়সা না কি অন্য কিছু? হাজারো দোনমোনা শেষে ওরা দেখা করতে যাওয়ার জন্য রাজি হলো। এর পেছনে দুটো কারণ রয়েছে।
প্রথমত লোকটার কাছে নির্ঘাত জোরালো প্রমাণ আছে যে চোখের পলকে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করতে পারে। সে চাইলেই ওই প্রমাণ ছড়িয়ে দিতে পারে সকলের মাঝে। ওরা চায় না আশাদের ক্যারিয়ারে কোনো প্রকার আঁচ আসুক। তাছাড়া যে জায়গায় লোকটা দেখা করতে বলেছে সেই জায়গাটা ওরা চেনা। দিনভর লোকজন গিজগিজ করে সেখানে। আর বেশি দেরি না করে ওরা বেরিয়ে গেল। তাকে তো আবার 7টার আগেই ফিরে আসতে হবে। সাজতে হবে আশাদের জন্যে। ধানমন্ডি 27-এর ব্যস্ত রাস্তা, শত শত গাড়ি চলাচল করছে রাস্তা দিয়ে। সন্ধ্যা এখনও মিলিয়ে যায়নি, তবুও ঝলমলে আলো জ্বেলে দিয়েছে কমার্শিয়াল ভবনগুলো। একটা বিল্ডিংয়ের নিচে গিয়ে দাঁড়ালো ওরা। তার পেছনে সাদা রঙের একটা মাইক্রোবাস দাঁড়িয়েছে। ঠিক এই জায়গাতেই দাঁড়াতে বলেছিল লোকটা। ব্যস্ত ভঙ্গিতে হ্যান্ডব্যাগ থেকে ফোনটা বের করে তার নাম্বারে ডায়াল করলো ওরা। অদ্ভুত ব্যাপার, এখন আর ফোন রিসিভ করছে না সে। দেখা করতে বলে নিজেই হাওয়া হয়ে গেল। আরও বেশ কয়েকবার ফোন করলো ওরা, কিন্তু অপর প্রান্ত থেকে কোনো প্রকার জবাব নেই। বিরক্ত ভঙ্গিতে ঘড়ির দিকে তাকালো ওরা। আধা ঘন্টা তো এখানেই পার হয়ে গেল, তাকে তো আবার বাড়ি ফিরতে হবে জলদি। আচমকাই খুলে গেল তার পেছনে থাকা মাইক্রোবাসের দরজা। আর কিছু বুঝে ওঠার আগেই বলশালী একটা হাত এসে পড়লো তার মুখের উপর। ওরার হাত থেকে তার ফোনটা ছিটকে পড়ে গেল রাস্তায়। পেছন থেকে কেউ একজন তার মুখে হাত চেপে ধরেছে, হাতে আবার একটা রুমাল। ওরা ছটফট করছে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু কিছুতে লোকটার সঙ্গে পেরে উঠছে না। লোকটা আরেক হাত দিয়ে ওরাকে গাড়ির ভেতর টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। রাস্তায় থাকা মানুষজন নিজের ব্যস্ততা বলে এগিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু তার আগে লোকটা ওরাকে মাইক্রোবাসে উঠিয়ে দরজা বন্ধ করে দিল। প্রবল বেগে ছুটতে শুরু করলো মাইক্রোবাস। নিজের উপর অতর্কিত হামলা করে লোকটার চেহারা দেখতে পারল না ওরা। তার আগেই তার চারিদিক অন্ধকার হয়ে এলো, মাথা ভনভন করতে লাগলো। ওরা বুঝতে পারছে সে জ্ঞান হারাচ্ছে। নির্ঘাত ওই রুমালে ক্লোরোফর্ম ছিল। ওরা এও বুঝতে পারছে যে সে বিপদে পড়ে গেছে, বিরাট বিপদ। এই বিপদ থেকে তার সহজে নিস্তার নেই। এই নিয়ে তৃতীয়বারের মতো ঘড়ির দিকে তাকালো আরশাদ। কয়েক মিনিট পরেই ঘড়ির কাঁটা গিয়ে পড়বে 8টার ঘরে। বেশ দেরি করে ফেলেছে সে। ওরা নির্ঘাত তৈরি হয়ে অপেক্ষা করছে তার জন্যে। দোষটা আরশাদের নয়, ঢাকা শহরের বিখ্যাত ট্রাফিকের বদৌলতেই তো সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে। বাড়ির সামনে গাড়িটা পার্ক করলো আরশাদ, আর গ্যারেজে রেখে এলো না। একটু পরেই তো ওরাকে নিয়ে আবারও বের হবে সে। আজ সে ওরাকে নিয়ে যাবে 300 ফিটে অবস্থিত বাগান ঘেরা একটা রিসোর্টে। আরশাদ শুনেছে বাগান জুড়ে নাকি বেলি ফুল আর জুঁই ফুলের গাছ। এই দুই ফুলের গন্ধ ওখানকার বাতাসে ভেসে বেড়ায়। তাছাড়া ওই রিসোর্টের ঠিক সামনেই রয়েছে প্রকাণ্ড এক পুকুর। ওরার সঙ্গে পুকুরের জলে পা ডুবিয়ে চাঁদের প্রতিফলন দেখা যাবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।